আচ্ছা দেখেন, আপনাদেরকে বলছিলাম যে ইল্ডিং স্ট্রেংথ বা ইল্ড স্ট্রেংথ বের করার ফর্মুলাটা হলো টিএন, বা এটাকে আপনার এফএনও লিখতে পিএনও লিখতে পারেন, আপনাদের ইচ্ছা আর কি। টিএন ইকুয়াল টু এখানে লেখা আছে এফওয়াই আর এজি। এফওয়াইটা আমরা জানি, এফওয়াইটা হলো ইল্ড স্ট্রেংথ অফ স্টিল, আর এজিটা হলো গ্রস ক্রস সেকশন বা গ্রস এরিয়া। আবার এখানে আমাদের ফ্র্যাকচার বা রাপচার যেটা ছিল, রাপচার স্ট্রেংথ যেটা ছিল, রাপচার স্ট্রেংথের ক্ষেত্রে আমরা ফর্মুলা দেখছিলাম যে টিএন ইকুয়াল টু এফ ইউ ইন্টু এই। এফ ইউটা হলো আমাদের আলটিমেট স্ট্রেংথ, আর এইটা হলো ইফেক্টিভ নেট এরিয়া। এই এর আবার আরেকটা ফর্মুলা আছে, সেটাও দেখছিলাম যে আরেকটা ওই এই এর ইকুয়াল টু ইউ ইন্টু এন। ইউটাকে বলা হয় শিয়ার ল্যাগ ফ্যাক্টর। এটার জন্য আমরা একটা ফর্মুলা পড়ছিলাম, ইউ ইকুয়াল টু 1 মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এল। এন যেটা, এনটা হলো ইফেক্টিভ নেট এরিয়া। এই ইফেক্টিভ নেট এরিয়াটা বের করতে হয় কিভাবে? ইফেক্টিভ নেট এরিয়াটা বের করতে হয়, আচ্ছা আপনারা ইউনিভার্সিটি মেলের বাইরে মেল থেকে জয়েন করান কেন? এটার কারণে তো ডিস্টারবেন্স হয় আর কি। আচ্ছা দেখেন, এ এনটা কিভাবে বের করতে হয় সেটাও দেখাইছিলাম। এ এনটা বা এ এনটাকে বলা হয় নেট এরিয়া। নেট এরিয়াটা কিভাবে বের করতে হয় সেটা হলো গ্রস এরিয়া। নেট এরিয়া ইকুয়াল টু গ্রস এরিয়া মাইনাস থিকনেস বা গ্রস এরিয়া মাইনাস এরিয়া অফ স্ট্যান্ডার্ড হোল বা এরিয়া অফ হোলটের কারণে যে হোলটা করা হয় সেই হোলের এরিয়াটা বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হলো আমাদের নেট এরিয়া। তাহলে দেখেন, আমরা এইরকম একটা এক্সাম্পল আপনাদেরকে বোর্ডে দেখাইছিলাম গত ক্লাসে। জাস্ট ধরেন একটা এরকম একটা প্লেট আছে, প্লেটটার ডাইমেনশন বলা আছে, প্লেটটার উইথ হলো 4 ইঞ্চি আর থিকনেস হলো 1/4 ইঞ্চি। তাহলে যদি এটার আমরা গ্রস এরিয়া বের করি, গ্রস এরিয়াটা হবে 4 × 0.25, মানে 1/4 মানে 0.25। গ্রস এরিয়াটা ছিল 1 স্কোয়ার ইঞ্চি। আর সেই ক্ষেত্রে আমাদের যদি এই ইফেক্টিভ নেট এরিয়া, যেটা নেট এরিয়াটা যদি বের করতে হয় সেক্ষেত্রে কি করতে হবে? গ্রস এরিয়া থেকে উইডথ অফ হোল ইন্টু থিকনেস অফ প্লেট, এটা বিয়োগ করতে হবে। অর্থাৎ আমাদের যে হোলের যে এরিয়াটা, সেই হোলের এরিয়াটা আমাদের এখান থেকে বিয়োগ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড হোল সাধারণত 3/4 ইঞ্চি ডায়ামিটারে হয়, এটা প্রশ্নে বলাই থাকবে। হোল ডায়ামিটার কত সেটা প্রশ্নে বলাই থাকবে। তার সাথে আমাদের আরেকটা জিনিস যোগ করতে হবে, সেটা হলো এই 1/16। হোল ডায়ামিটারের সাথে 1/16 যোগ করা হয়, কারণ কি? কারণ যদি একদম হোলের সাইজ এবং আপনার বোল্টের সাইজ দুইটাই যদি একদম সেম হয়, সেক্ষেত্রে আপনার যে বোল্ট আছে সেটা কিন্তু হোলের ভিতরে ঢুকবে না। সেজন্য হোলের সাইজটা সবসময় একটু বড় রাখা হয়। কতটুকু বড় রাখবো? সেটা হলো যে 1/16, যেটা 1/16 ইঞ্চি বড় রাখবো। সেজন্য এখানে 1/16 যোগ করা হয় সাধারণত। এবং এই 1/16 এর আবার আরো একটা কাহিনী আছে। 1/16 যোগ করার ইয়েটা হলো 1/16 দুই পাশে যোগ করতে হয়। মানে আমার যে বোল্টটা আছে সেই বোল্টটার এই পাশে 1/16, এই পাশে 1/16, এতটুকু জায়গা আর কি ফাঁকা রাখতে হয় বা বরাদ্দ রাখতে হয়। তো দুইটা 1/16 যোগ করলে আসলে 1/8 হয়। তো সাধারণ প্র্যাকটিস, ইন কমন প্র্যাকটিস, আমরা যখন অঙ্ক করব বা প্রফেশনাল লাইফে কাজ করব, সেক্ষেত্রে এই হোল ডায়ামিটার বের করার সময় আমরা কি করব? বোল্টের যে ডায়ামিটার, অর্থাৎ যেটা প্রশ্নে বলা থাকবে বোল্ট ডায়ামিটার, সেটার সাথে আমরা নর্মালি 1/8 ইঞ্চি যোগ করে দিব। অনেক অনেক জায়গায় এই আপনার এই চ্যাপ্টারের মধ্যে অনেক জায়গায় 1/16 যোগ করা আছে, 1/8 যোগ করা আছে। আমরা অত ঝামেলার মধ্যে যাব না, আমরা ইন জেনারেল সব জায়গায় 1/8 ইঞ্চি যোগ করে দিব। যে ভোল্টেজ যে ডায়ামিটার থাকবে সেটার সাথে 1/8 যোগ করে দেব, তাহলে যেটা পাবো সেটাই হলো আমাদের হোল ডায়ামিটার। এই প্রবলেমটার জন্য আমাদের বলা আছে হোল ডায়ামিটার হলো 3/4 ইঞ্চি, এটা হলো স্ট্যান্ডার্ড হোল ডায়ামিটার। এর সাথে আমাদের মানে যদি ইফেক্টিভ হোল ডায়ামিটার, অর্থাৎ যদি ওই কতটুকু জায়গা একটু এক্সট্রা রাখতে হবে সেটা যদি যোগ করি, তাহলে সেটা 1/8 যোগ করলে আলটিমেটলি আমাদের হোলের টোটাল ডায়ামিটারটা আসে 7/8 ইঞ্চি। তো এটার সাথে আমাদের প্লেটের যে থিকনেস, প্লেটের থিকনেসটা কত? সেটা হলো 1/4 বা 0.25। তাহলে গ্রস এরিয়া থেকে আমরা কি করতেছি? এটা হলো আমাদের হোলের এরিয়া। এই হোলের এরিয়াটা বাদ দিলে আমরা মেইনলি নেট এরিয়া যেটা, অর্থাৎ আমাদের এই প্লেটটার এই হোলের এরিয়াটা বাদ দিয়ে যতটুকু এরিয়া, সেই নেট এরিয়াটা আমরা এখানে 0.78 স্কোয়ার ইঞ্চি পাইছি। এখন এই নেট এরিয়ার সাথে যদি আমরা আবার ইফেক্টিভ এরিয়া বের করতে চাই, তাহলে এর সাথে আমাদের আবার ইউ গুণ করতে হবে। ইফেক্টিভ এরিয়া বের করতে হলে ইউ গুণ করতে হবে। ইউ এর ফর্মুলা হলো এটা, ইউ ইকুয়াল টু 1 মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এল। এক্স বারের ভ্যালুটা ডাইরেক্ট টেবিল থেকেই পাবো, টেবিল প্রোভাইড করা হবে, টেবিল দেওয়া দেওয়া হবে আপনাদের। সেখান থেকে এক্স বার বলা থাকবে, এক্স বার থেকে আপনারা ইউ বের করবেন। ইউ বের করার পরে জাস্ট এই ফর্মুলাতে বসাই দিবেন, এই ফর্মুলাতে বসাই দিবেন। বসাইলে এই ই পেয়ে যাবেন। আর এফ ইউ এর ভ্যালুটা ফিক্সড, এফ ইউ এর ভ্যালুটা মুখস্থ রাখতে হবে। আমি ভ্যালুটা লিখেও দিয়েছিলাম গত ক্লাসে। জাস্ট ওই ভ্যালুটা মুখস্থ রাখতে হবে। আবার অঙ্ক করার ক্ষেত্রে আপনার এফ ইউ এর ভ্যালুটা দেখবেন, অনেক সময় পরীক্ষার প্রশ্নেও দেওয়া থাকবে। তো জাস্ট এটা বের করলে আমরা রাপচার স্ট্রেংথ পেয়ে যাব।
সো মোটামুটি আমাদের ইন জেনারেল টেনশন মেম্বারের ডিজাইন স্ট্রেংথ বের করতে হলে আমরা এই দুইটা ক্রাইটেরিয়াই ফলো করি প্রাথমিকভাবে। একটা হলো ইল্ডিং স্ট্রেংথ আর একটা হলো রাপচার স্ট্রেংথ বা ফ্র্যাকচার স্ট্রেংথ। আর ৩ নাম্বার যে আরেকটা স্ট্রেংথ আছে সেটাকে বলা হয় ব্লক শেয়ার স্ট্রেংথ। ওইটা একটু ক্রিটিক্যাল কেস বা ওইটা একটু আপডেটেড বা একটু অ্যাডভান্স কেস, ওইটা আর কি আমরা পরে শিখবো। মেইনলি আমাদের ইন জেনারেল কেস সাধারণত যদি এরকম এরকম জেনারেল সেকশন থাকে, আমাদের আই সেকশন যেটা আমরা শিখে আসছি বা এল সেকশন, সেই সমস্ত ক্ষেত্রে সাধারণত এরকম জাস্ট ওই রাপচার এনার্জি আর ইল্ড এনার্জি এই দুটা দিয়ে আমরা স্ট্রেংথ আর রাপচার স্ট্রেংথ এই দুটা দিয়ে আমরা যেটা গ্রেটার পাবো বা যে স্ট্রেংথটা পাবো সেটা দিয়ে ম্যাথ করলেই হবে। ব্লক শেয়ারটা দরকার হবে যখন আমরা একবারে ডাইরেক্ট একটা কলামের সাথে বিম বা এরকম কিছু অ্যাড করতে যাব, তখন ওটা আমরা পরবর্তীতে আসবো। আমরা ফার্স্টে সিম্পল বা জেনারেল জিনিসগুলো শিখে নিই। তো এইখানে দেখেন আপনাদের এখানে কিছু আর কি এক্সাম্পল বলা আছে, যেমন এখানে এক্সাম্পল 1 2 বলা আছে, এগুলো আসলে ম্যাথ না। এই এখানে যে এক্সাম্পল 1 বা এক্সাম্পল 2 এগুলা যেগুলো বলা আছে এগুলো আসলে ম্যাথ না, এগুলো হলো একটা টেনশন মেম্বারের মধ্যে যদি অনেকগুলা দেখা যাচ্ছে অনেকগুলা হোল থাকে, সেই ক্ষেত্রে নেট এরিয়াটা কিভাবে বের করতে হবে সেই নেট এরিয়া বের করার জন্য বিভিন্ন এক্সাম্পল দেওয়া আছে। এগুলো আসলে ম্যাথ না, এগুলো পরীক্ষায় আসবে না, এগুলো জাস্ট আপনার বোঝার জন্য যে আপনি কত সহজে আর কি ওই আমাদের যে নেট এরিয়াটা এএন যেটা সেই এএনটা কত সহজে বের করতে পারবেন। যেমন এইখানে দেখেন আমরা যদি এই দুইটা ফিগারের মধ্যে দেখি, প্রথম ফিগার যেটা, এই প্রথম ফিগারটাতে আমাদের দুইটা হোল আছে এবং দুইটা হোল একই লাইনে আছে। তাহলে একই লাইনে যদি থাকে, এখন আপনি চিন্তা করেন এই মেম্বারটাকে এই দিক থেকে একটা ফোর্সে টানতেছে, এই দিক থেকে আর একটা ফোর্সে টানতেছে। এখন এই মেম্বারটা যদি সিঁড়ে যেতে চায়, সিঁড়ে যেতে গেলে ছিঁড়বে কোথা থেকে বলেন তো? এদিক থেকে কি ছেঁড়া সম্ভব? এদিক থেকে কিন্তু ছেঁড়া সম্ভব না, কারণ কি এখানে এর কোনো উইক পয়েন্ট নাই। ছিঁড়তে হলে ছিঁড়বে কোথা থেকে? মাঝখানে ছিড়বে একদম যেখানে এখানে ছিঁড়বে। কারণ কি? কারণ এখানে দুইটা ফাঁকা জায়গা আছে, অর্থাৎ তার যে ইফেক্টিভ যে উইডথ বা যে ইফেক্টিভ যে এরিয়াটা সেই এরিয়াটা এই লাইন বরাবর কমে গেছে। তো এই সমস্ত ক্ষেত্রে যদি আমরা এই এএন বের করতে চাই তাহলে তো খুবই সিম্পল। এই যে দেখেন এখানে বলাও আছে, এই ক্ষেত্রে যদি এএন বের করতে চাই সেই ক্ষেত্রে আচ্ছা এখানে বলা নাই, এএন বের করতে চাইলে কি জাস্ট আমাদের এই প্লেটের গ্রস থিকনেস বের করব, এই আগেরটার মতো গ্রস থিকনেস বের করার পরে এই একটা হোলের ডায়ামিটার আমরা ধরেন পাইলাম 3/4, তার সাথে 1/8 যোগ করে 7/8। তাহলে জাস্ট এখানে যেহেতু হোল দুইটা আছে তাহলে কি করব, এই যে এখানে 0.875 ইন্টু 0.25 করছি ইন্টু 2 দিয়ে দিলেই হচ্ছে। একদমই সিম্পল। কিন্তু যদি এরকম থাকে যে আমাদের একটা টেনশন মেম্বারের হোলগুলা এরকম একই লাইনে নাই, এগুলো আর কি স্ট্যাগার্ড বা ছড়ানো ছিটানো অবস্থায় আছে, সেক্ষেত্রে কি হবে? দেখেন এই সমস্ত ক্ষেত্রে যদি এদিক থেকে আমি একটা ফোর্স দিয়ে টানি, এদিক থেকে আরেকটা ফোর্স দিয়ে টানি, তাহলে এখানে দুইটা কেস হইতে পারে। একটা আইদার একদম এই লাইন বরাবরও ছিঁড়তে পারে, অথবা কি হইতে পারে এই লাইন বরাবর এসে সোজাসুজি ছিঁড়লো না, কারণ কি সোজাসুজি তার থিকনেসটা বেশি আছে বা উইক পয়েন্ট নাই, এই সোজাসুজি এসে এই বাঁকাভাবে এই বরাবর ছিঁড়তে পারে। এই দুইটা ভাবে সে ছিঁড়তে পারে, সেটা এখানে দেখানো হয়েছে যে আইদার এই এ বি বরাবর ছিঁড়তে পারে, অথবা সেটা এ থেকে এসে এই সি বরাবর ছিঁড়তে পারে, এসি বরাবর ছিঁড়তে পারে। এই দুইটা উইক পয়েন্ট তার আছে, এই দুইভাবে সে ছিঁড়তে পারে। তো এখানে সেভাবে এরা কে থিকনেস বের করার জন্য এখানে দুইভাবে এরা দেখাইছে। ধরেন যদি এ বি বরাবর ছিঁড়ে মানে এই লাইন বরাবর ছিঁড়ে তাহলে কি হবে দেখেন, এখানে আমাদের যে টোটাল যে মানে উইডথটা আছে সেই উইডথ থেকে শুধুমাত্র একটা হোলের ডায়ামিটার বাদ যাবে, সেটাই এখানে করা হয়েছে। টোটাল লেন্থ অফ এবি মানে এই বরাবর যে উইডথটা আছে সেই উইডথের সাথে মাইনাস জাস্ট উইডথ অফ হোল, মানে এই একটা হোল প্লাস 1/16। আমরা বলতেছি আমরা 1/16 ইউজ করবো না, আমরা 1/8 ইউজ করবো। 1/8 ইউজ করাটা বেশি বেশি প্র্যাকটিস করা হয়, 1/8 ইউজ করলেই হবে। তাহলে যদি আমাদের এবি বরাবর যদি লেন্থ বা আমাদের এবি বরাবর যদি এরিয়া বের করতে হয় তাহলে জাস্ট কি এখানে আমরা যেটা করছি সেই সেম সেরকমই, জাস্ট আমাদের ওই হোলের ডায়ামিটার ধরেন 3/4, তার সাথে 1/8 যোগ করলে যেটা আসে 7/8। তাহলে টোটালটা ধরেন যদি 4 মিটার হয় বা 3 মিটার হয়, সেখান থেকে কি করতেছি জাস্ট ওই একটার জন্য 3/4 প্লাস 1/8 বাদ দিলেই হচ্ছে। এখন যদি ধরেন আমরা যখন এই এসি কল্পনা করতেছি, মানে আমরা সরাসরি এটা কল্পনা করতেছি না, আমরা চিন্তা করতেছি এখান থেকে এই হোল পর্যন্ত আসবে, তারপরে সে উইক পয়েন্ট আছে এই সি এর বরাবর, সে সি এর বরাবর ছিঁড়ে যাবে। অর্থাৎ এসি বরাবর যখন চিন্তা করব তখন থিকনেসটা কিরকম হবে বা উইডথটা কেমন হবে, তখন দেখেন সেক্ষেত্রেও টোটাল ধরেন এদিকে যদি 4 মিটার হয় সেই ক্ষেত্রে কি করতে হবে, 4 মিটার হওয়ার পরে এই এসি বরাবর এখানে আমাদের হোল কয়টা আছে, এখানে হোল আছে দুইটা। আগে যেটাকে শুধুমাত্র আমরা একটা হোল বাদ দিছিলাম, এখান থেকে দুইটা হোল বাদ দিতে হবে, কারণ এই বরাবর হোল আছে দুইটা।
এই বাদ দেওয়ার পরে আমাদের আরো একটা নতুন ফ্যাক্টর এখানে আসছে, সেটা হলো এসি স্কোয়ার বাই 4g। এই এসি স্কোয়ার বাই 4g টা আর কিছুই না, এসি স্কোয়ার বাই 4g টা হলো, এসটা হলো আমাদের যেই প্লেন বরাবর আমরা উইডথ নিছি, উইডথ তো সবসময় একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই হয়, যখন আমরা আর কি প্রশস্ততা সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই পরিমাপ করা হয়। তো দেখেন এই এবি বরাবর আমরা উইডথ নিছি, কিন্তু আমরা আমাদের যে ফেইলিয়ার প্লেনটা চিন্তা করতেছি এসি বরাবর, একটা অ্যাঙ্গেলে চিন্তা করতেছি। তাহলে এসটা হবে এই যে যেই প্লেন বরাবর আমরা ফেইলিয়ার মানে উইডথ নিছি, মানে এবি বরাবর যে উইডথটা নিলাম, এই এবি থেকে বি পয়েন্ট থেকে সি পয়েন্টের যে দূরত্ব, বি পয়েন্ট থেকে সি পয়েন্টের দূরত্বটাকে বলা হবে এস, আর জিটা হবে হলো এই বি পয়েন্ট থেকে এই এ পয়েন্টের যে দূরত্বটা, অর্থাৎ এই জাস্ট এই এদের যদি আমি যোগ করে দেই, এখান থেকে মনে করেন দুইটা হোল যদি আমি যোগ করে দেই, এখান থেকে যদি মনে করেন একটা লাইন টানলাম, এখান থেকে একটা লম্ব টানলাম, এখান থেকে একটা লম্ব টানলাম, তাহলে এই যে যেই পয়েন্টটাতে মিট করলো, এই পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের যে ডিসটেন্স সেটাকে বলা হয় এস, ওয়াই অ্যাক্সিসের যে ডিসটেন্স সেটাকে বলা হয় জি। তো এই ভ্যালুটাও যদি এরকম প্রবলেম আসে সেটাও আপনাদের প্রশ্নে দেওয়াই থাকবে। যেমন এখানে দেখেন আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা এখন এখানে দেওয়াই আছে। এখান থেকে একটা যদি বের করি তাহলে একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখেন এইখানে আমাদের এই টেনশন মেম্বারটাতে টোটাল হোল আছে এখানে একটা, এখানে একটা, এইখানে একটা, এখানে একটা, এই টোটাল 4টা হোল আছে। তাহলে ফেইলার প্লেন কোন বরাবর হইতে পারে? প্রথমে চিন্তা করেন, প্রথমে যেহেতু এই লাইন বরাবর দুইটা হোল আছে, এই লাইন বরাবর সে ছিটতে পারে। এরপরে কি হইতে পারে? এরপরে সে এই এ পয়েন্ট থেকে এই বি পয়েন্টে যাইতে পারে, বি পয়েন্ট থেকে আসার পরে সে আবার এই ডি পয়েন্টে এইভাবে ছিটতে পারে। আবার কিভাবে ছিটতে পারে? এ থেকে বি তে গেল, বি থেকে একবারে সি তে গিয়ে এইভাবে ছিটে গেল। সো আইদার সে সোজা ছিটতে পারে, সে এইখান থেকে এইভাবে বাঁকাভাবে ছিটতে পারে, এখান থেকে আসার পরে এই সোজাভাবে ছিটতে পারে। এই তিনভাবে সে ছিটতে পারে। বাকি যেগুলো চিন্তা করবেন দেখবেন সবগুলো অলরেডি এর মধ্যে নেওয়া হয়ে গেছে। কারণ আপনারা যদি এরকম চিন্তা করেন যে ই থেকে আসলো, এখানে আসলো, আসার পরে এইখানে ছিঁড়ে গেল, এটা অলরেডি নেওয়াই হয়ে গেছে, ওটা আপনার এর মধ্যে এসে অলরেডি এখানে নেওয়াই হয়ে গেছে। তো এটা নতুন করে চিন্তা করার কিছু নাই। তো মোটামুটি আমাদের এই তিনটা ভাবে সে ফেল করতে পারে আমাদের এই টেনশন। স্যার এখানে একটা প্রশ্ন ছিল, বলেন। তাহলে এখানে কি যদি আপনার এখানে কি কোশ্চেনে দেওয়া থাকে কোন দিকে ছিটতে পারে, নাকি এটা আমরা ধরে নিব যে কোন না, দিকে এটা ছিটতে বলা থাকবে না, এটা আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি, হবে হ্যাঁ আপনাকে ডিসিশন নিতে হবে। যে কোন ভাবে ছিটবে? হ্যাঁ, কোন 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 বরাবর ছিটতে পারে এটা আপনাকে ডিসিশন নিতে হবে। এটা এটা আমি আমি, তো যে কোনো ডিসিশন নিতে পারি, তাই না? হ্যাঁ নিতে পারেন, কিন্তু এখানে একটা জিনিস চিন্তা করতে হবে, সেটা হলো দেখেন আমরা যদি এডি বরাবর চিন্তা করি, এডি বরাবর হ্যাঁ। চিন্তা করলে আমাদের যে এরিয়াটা আসতেছে 2.5 স্কয়ার ইঞ্চি। আর যদি এবিডি বরাবর চিন্তা করি, এবিডি মানে হলো এইটা, এই বরাবর যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের এরিয়াটা আসছে 2.43 স্কয়ার ইঞ্চি। আবার যদি এ বি সি বরাবর চিন্তা করি সেই ক্ষেত্রে আমাদের এরিয়াটা আসছে 2.42 স্কয়ার ইঞ্চি। তাহলে এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে আমরা কোনটা নিব? আমাদের তো তিনটার ক্ষেত্রে তিনটা আলাদা আলাদা এরিয়া পাইলাম, সেই ক্ষেত্রে আমরা কোনটা নিব? সেক্ষেত্রে আমাদের জেনারেলি সেক্ষেত্রে আমাদের যেটা এখান থেকে সব থেকে ছোট এরিয়া যেটা হয় সেটাকেই আমাদের নিতে হয়। এবিসি মনে হয়। হ্যাঁ, এবিসিটা নিতে হবে। কারণ কি? কারণ সেটা আমি বলি। তাহলে তিনটা এরিয়াকে বের করে নিতে হবে যদি কোশ্চেন এরকম আসে, তিনটা চারটা হ্যাঁ এরিয়া। হ্যাঁ, যদি প্রশ্ন এরকম আসে সেটা তিনটাই বের করে নিতে হবে। বুঝতে পেরেছি। তবে এই ক্ষেত্রে আপনাদের সুবিধাটা হলো ডাইরেক্ট এরকম ফিগারের ম্যাথ আপনাদের পরীক্ষা আসে না, বা এরকম ফিগারের ম্যাথ আসলে মানে প্র্যাকটিক্যাল লাইফেও কম থাকে বলতে এখন আর কি যত আর কি স্টিল স্ট্রাকচারের সব বোর্ডের কানেকশন বা এগুলো ইউজ করা হয় সবগুলাই মেইনলি একটা সিরিয়ালে দেওয়া হয়, মোটামুটি এই যে এরকম দেওয়া হয়। এখানে এখানে যেরকম দেখতেছেন এরকম দেওয়া হয় যে এখানে দেখা যাচ্ছে ধরেন আমি দুইটা বোল্ট দিছি, তো দুইটা বোল্ট একটা লাইনে দিছি, এখন যদি আমার 4টা বোল্ট লাগে তাহলে বাকি দুইটা বোল্টও আমি মোটামুটি একটা লাইনে দেওয়ার চেষ্টা করব, এরকম ডিজাইন করা হয়। যদি কোনো কারণে এরকম ডিজাইন মানে করা পসিবল না হয় সেই ক্ষেত্রে আমরা এরকম স্ট্যাগার্ড হোলের ক্ষেত্রে চাইতে পারি। মানে এটার সুবিধাটা কি? এটার সুবিধাটা হলো এটার ক্ষেত্রে ডিজাইন স্ট্রেংথটা ইউনিফর্ম থাকে, মোটামুটি আমরা বুঝতে পারতেছি এটা সিডলে শুধুমাত্র এবি প্লেন বরাবর সিটতে পারে। তো এটা আমার জাস্ট কনসার্ন একটাই থাকে যে আমি এবি প্লেন বরাবর এই বরাবর আমার থিকনেসটা সেইভাবে জাস্ট প্রোভাইড করতে হবে যাতে এই একটা প্লেনের মানে সিটটা বা একটা প্লেনের ফেইলিয়ারটা আমরা আটকাইতে পারি। কিন্তু স্ট্যাগার্ডের ক্ষেত্রে একটা সমস্যা হলো এই ক্ষেত্রে অনেকগুলা প্লেন বরাবর বা অনেকগুলা ওয়ে বরাবর সে সিটতে পারে, অনেকগুলা রাস্তা বরাবর সে সিটতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে আরো বেশি কেয়ারফুল থাকতে হয় যে এই ক্ষেত্রে আমি যখন থিকনেসটা প্রোভাইড করব দেখা যাচ্ছে আমি একটা ধরে প্রোভাইড করলাম বা এখানে যেখানে এরিয়াটা সব থেকে ছোট যেটা সেটা ধরেও আমরা প্রোভাইড করলাম, পরবর্তী কোনো কারণে সেটা মরিচার কারণে বা যে কোনো কারণে এটা ফেল করে গেল,
সো এটা দেখা যাচ্ছে, এটা পরে আমি এটাকে আবার যদি পাস করানোর জন্য আবার থিকনেসটা কোনো কোথাও একটু বাড়াইলাম করাইলাম, আরেক জায়গায় ফেল করে গেল। তো এটা মেইনলি জেনারেলি মনে করেন নরমালি এটা কম ইউজ করা হয় আর কি, মোটামুটি অ্যাডভাইস করা হয় এরকম একটি লাইনে বা একটা সিরিয়ালি এরকম হোল ইউজ করা, সেক্ষেত্রে আমাদের ডিজাইন স্ট্রেংথটা মেনটেন করা সুবিধাজনক হয়। তবে এটা যে প্র্যাকটিক্যালি মানে ইউজ করা হয় না তা না, এটা ইউজ করা হয় যখন আমরা এই অ্যারেঞ্জমেন্টে আমরা না দিতে পারি বিভিন্ন কারণে, সেটা দেখা যাচ্ছে যেখানে জয়েন্ট করব সেই জয়েন্টটা আমি এই অ্যারেঞ্জমেন্টে দিতে পারতেছি না, সেটা যে কোনো একটা কারণে হইতে পারে, বা আপনার যদি অ্যাস্থেটিক বা প্ল্যানে কোনো ইয়ে থাকে, আপনার বলে দেওয়া থাকে যে আপনাকে স্ট্যাগার্ড হোলই দিতে হবে, সেই ক্ষেত্রে এটা দেওয়া হয়। তো মোটামুটি আপনাদের পরীক্ষার হলেও স্ট্যাগার্ড হোল দিয়ে থাকবে না, পরীক্ষার হলেও থাকলে এরকম আর কি সিরিয়ালি লাইন দিয়েই থাকবে। সেখান থেকে আপনাদের এজি বা এন বের করাটা পরীক্ষার জন্য, এখন যেটা বলাইতেছি এটা আর কি পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না, যে পরীক্ষায় আপনাদেরকে বসে বসে এরকম অনেকগুলো হোল দেওয়া থাকবে, অনেকগুলো রাস্তা চিন্তা করতে হবে, অনেকগুলো রাস্তা চিন্তা করে সেখান থেকে আপনাদের এই অনেকগুলা এই ইফেক্টিভ এন বের করতে হবে, এন বের করার পর সেখান থেকে ডিসিশন নিতে হবে। এটা পরীক্ষার হলের জন্য না, এটা আপনাদের পরবর্তীতে স্টিল স্ট্রাকচার নিয়ে যদি ডিজাইন করেন সেই ক্ষেত্রে আপনারা কিভাবে করবেন সেটা দেখানোর জন্য। পরীক্ষার হলে মেইনলি আর কি এরকম সিরিয়ালি থাকবে, সেখান থেকে আপনাদের এই এন বের করা খুব একটা ঝামেলার কাজ হবে না। আচ্ছা, তাহলে দেখেন এখানে আমরা দেখতে পারলাম যে এখানে আমাদের তিনটা পসিবল ফেইলার পাথ আছে, তিনটা পথের জন্য আমরা বের করতে পারি, তিনটা পথের জন্যই আমরা এখান থেকে দেখেন ওই জাস্ট এখানে এই 12 ইঞ্চি উইডথ দেওয়া আছে, যদি এডি পথের কথা চিন্তা করি, এখানে উইডথটা বলা আছে 12 ইঞ্চি, সেখান থেকে আমরা কি করছি, সেখান থেকে আমরা এই 15/16 এটা হলো বোল্টের ডায়ামিটার, প্রশ্নে দেওয়া থাকবে, এখানে 1/16 যোগ করছে, আমরা বলছি আমরা সব জায়গায় 1/8 যোগ করব, আমরা 1/8 যোগ করলাম, তার সাথে জাস্ট 0.25টা হলো প্লেটের থিকনেস, এই যে 1/4 ইঞ্চি বলা আছে, 1/4 ইঞ্চি মানে 0.25, এটা বের করে আমরা এরিয়া বের করছি। আর পরেরটার ক্ষেত্রে কি করছি, এই বরাবর যেহেতু দুইটা বোল্ট ছিল, এখানে 2 দিয়ে গুণ করছি, এ বি ডি এই বরাবর দেখেন 3টা বোল্ট আছে, 3 দিয়ে গুণ করছি, এর সাথে এটা কি, এর সাথে এটা হলো যে এসি স্কয়ার প্লাস 4জি যেটা, সেটা হলো এখানে বলা আছে 2.125, মানে হলো ওই 2 × 1/8, এটাকেই দশমিকে লিখলে 2.125 আসে, 4 তো 4, আর জিটা হলো 2.5, জিটা কোনটা, এই যে 2 × 1/2 যেটা, মানে 2 × 1/2 ইনটু না আর কি 2 1/2, এটা হচ্ছে 2.5, সেটা এখানে লেখা আছে। এইভাবে আর কি জাস্ট যে ফর্মুলাটা এখানে লেখা আছে সেই ফর্মুলা অনুযায়ী এখানে বিভিন্ন এরিয়াটা বের করা হয়েছে, সেটা এখানে দেখানো হয়েছে। আচ্ছা, আপনারা কি কেউ কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, আমি মিউট করে দিই। আচ্ছা দেখেন, তাহলে এই ক্ষেত্রে আপনাদের আরেকটা জিনিস যদি দেখাই, দেখেন আমরা কেন সিরিয়ালি আর কি বোল্ট ইউজ করি, কেন স্টাগার্ড বোল্ট ইউজ করি না। এই ক্ষেত্রে যদি এই ফিগারটার কথা চিন্তা করেন, এডি বরাবর আমরা দেখেন এএন কত পাইছি, 2.50 স্কয়ার ইঞ্চি পাইছি, এবিডি বরাবর পাইছি 2.43 পাইছি, এবং এবিসি বরাবর পাইছি 2.42। তাহলে দেখেন এই তিনটা পথের মধ্যে সব থেকে আমি ইফেক্টিভ এরিয়া বেশি পাইছি কোথায়, ইফেক্টিভ এরিয়া বেশি পাবো এডি বরাবর। এডি বরাবর যদি ইফেক্টিভ এরিয়া আমি বেশি পাই, এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝাচ্ছে এই এডি বরাবর আমার স্ট্রেংথটা বেশি হবে, যেহেতু এখানে ইফেক্টিভ এরিয়াটা বেশি, এখানে আমাদের রাপচার স্ট্রেংথ যেটা, রাপচার স্ট্রেংথটা এডি বরাবর বেশি হবে। এই কারণেই মেনলি এখন আর কি মানে ডিজাইনের ক্ষেত্রে মোটামুটি ওই স্ট্যাগার্ড হোলটাকে নিরুৎসাহিত করা হয়, এটাকে ইউজ করতে বলা হয়। বুঝতে পারছেন কথা? জি স্যার। হ্যাঁ, তারপরে যদি প্রফেশনালি কোনো সময় কোনো কাজে এরকম স্ট্যাগার্ড হোল দিতে হয়, তখন আপনারা ওই জাস্ট এরিয়াটা বের করার জন্য এই ফর্মুলাটা ইউজ করবেন। জাস্ট যেই লাইন বরাবর আপনারা এরিয়া বের করতেছেন, সেই লাইন বরাবর যে কয়টা বোল্ট বা যে কয়টা হোল আছে, সেই হোলের ডায়ামিটারটা বাদ দিবেন, বাদ দেওয়ার পরে সেখানে জাস্ট লাস্টে এসি স্কোয়ার বাই 4জি এই ফাংশনটা বা এইটুকু যোগ করে দিবেন, যেখানে এসটা হলো হরাইজন্টাল বরাবর ডিস্টেন্স একটা হোল থেকে আরেকটা হোলের, আর জিটা হলো ভার্টিক্যাল বরাবর ডিস্টেন্স একটা হোল থেকে আরেকটা হোলের। তো মোটামুটি এই ইফেক্টিভ এরিয়া বের করা এই জিনিসগুলো তো বুঝতে পারছেন। এখানেও যা আছে একই জিনিস, এখানেও আছে, এখানেও সেই সেম একই জিনিস আছে। এখানে দেখেন আবার স্ট্যাগার্ড হোল্ডার আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, এখানেও যদি কি বলতেছে ফেলিয়ার এরিয়াটা কোন কোন বরাবর হইতে পারে, একটা বলতেছে এ বি সি বরাবর। এ বি সি কোথায়, মানে এই যে এ থেকে আসলো, বি থেকে গিয়ে সি তে এই সোজা বরাবর একটা ফেল করলো, তারপরে কি বলতেছে এ বি এফ জি, মানে এ থেকে বি তে গেল, বি থেকে এফ এ গেল, এইভাবে ফেল করলো। আরেকটা কি হইতে পারে,
ডি থেকে ই তে আসলো, ই থেকে বি তে গেল, বি থেকে আবার জি তে ফেল করতে পারে, এভাবে ফেল করতে পারে। আপনারা অনেকে মনে করতে পারেন যে ই থেকে বি তে গেল, বি থেকে সি তে গেল কেন গেল না? এটা অলরেডি এ বি আর এফ এর মধ্যে বলা হয়েছে, একই জিনিস জাস্ট উল্টা জিনিস। সো ওটা দুইবার হিসাব করার দরকার নাই, হিসাব করলে একই ভ্যালু আসে। এভাবে আর কি মোটামুটি মানে জাস্ট ফর্মুলাতে বসাই দিলেই পারবে। এখানে দেখেন ওই যে যেটা বললাম যে কয়েক জায়গায় এই 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 চ্যাপ্টারে কয়েক জায়গায় 1/16 যোগ করা আছে, আবার কয়েক জায়গায় 1/8 যোগ করা আছে। আগে দেখেন এখানে 1/16 যোগ করা আছে, আবার এখানে আবার 1/8 যোগ করছে। তো আমরা এই কনফিউশনের মধ্যে যাব না, আমরা জাস্ট নরমালি সব জায়গায় 1/8 যোগ করে যাব। তো ইফেক্টিভ এরিয়া বের করা বা এএন বের করা, স্যার এটা একটা কি কথা বুঝতে ছিল পারছেন? এখানে, বলেন এখানে স্যার বলেন। দুইটা হোল যদি স্যার কোনাকুনি থাকে, মানে দুইটা হোলই আছে, মানে উপর নিচ না, মানে সোজাসুজি হ্যাঁ না, কিন্তু হ্যাঁ, কোনাকুনি আছে, সেই ক্ষেত্রে কি ওই সোজাসুজি যা থাকবে ওটা সেমই হয়ে যাবে না? আমি একটু বলি যে এখানে দেখাই। দেখেন মনে করেন আপনি বলতেছেন এখানে একটা হোল আছে আর একটা হোল এখানে আছে। জি স্যার, জি স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এরকম বলতেছি, জি স্যার। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার ফেইলিয়ার প্লেনটা কোথাও হবে, তাই তো? জি স্যার, হ্যাঁ, তখন সেক্ষেত্রে এটা স্যার এ বি যেভাবে নিচ্ছে সেভাবে কি ওই নিয়মে নেওয়া যাবে নাকি এটা কিছু না চেঞ্জ না হয়ে যাবে? না না, চেঞ্জ হবে, চেঞ্জ হবে, অবশ্যই চেঞ্জ হবে। জি স্যার, এবি এটা নেওয়া বলতেছি। যাবে শুধুমাত্র যখন একই একই লাইন বরাবর, একই ফেইলার লাইন বরাবর দুইটা হোলই থাকবে। এই ক্ষেত্রে যদি এরকম কোনাকুনি বরাবর থাকে, এটা থাকা সম্ভব না। কারণ কেন সম্ভব না এটা পরে বলতেছি। যদি থাকে তাহলে সেটা কিভাবে করবেন? সেই ক্ষেত্রে আপনাদের ধরেন তাহলে তখন এই এই হোলটা মনে করেন নাই, এটা ক্রস, এটা নাই। তো সেই ক্ষেত্রে আপনার ফেইলিয়ার প্লেন হবে দুইটা, একটা এই সোজা এই বরাবর, আর আরেকটা হবে এইখান থেকে এই বরাবর আসবে, এইখান থেকে এইখানে যাবে, গিয়ে এইখান বরাবর ফেল করে যাবে। তো জি সেক্ষেত্রে স্যার, হ্যাঁ আপনাকে হ্যাঁ, এই এভাবে দুইটা আসবে। দুইটা রাস্তা বরাবর আপনাদেরকে ওই দুইটা রাস্তা বরাবর আপনাকে এন বের করতে হবে। দুইটা বরাবর বের করার পরে যেটা ছোট হবে সেটাকে নিতে হবে, এবং সেই ক্ষেত্রে এটাই ছোট হবে। এই যে আপনি কোনাকুনি করলে এটাই ছোট হবে। এই এই কোনাকুনির ক্ষেত্রে সবসময় এরিয়াটা ছোটই হয়। এখন এবার আমি বলি যে কেন এটা সম্ভব না বা কেন হবে না, কেন দুইটা হোলের ক্ষেত্রে এরকম দেওয়া যায় না? স্ট্যাগার্ড সাধারণত অনেকগুলো দেখা যাচ্ছে, বিজোড় সংখ্যক যদি হোল থাকে, সাধারণত যদি বিজোড় সংখ্যক হোল থাকে সেই ক্ষেত্রে অনেক সময় স্ট্যাগার্ড চিন্তা করা হয়। জোড় সংখ্যক হোলের ক্ষেত্রে কখনোই স্ট্যাগার্ড বা এরকম মানে কোনাকুনি বা এক লাইনের বাইরে দেওয়া হয় না। জোড় সংখ্যক থাকলে সবসময় এক লাইনের ভিতরেই দেওয়া হয়। সেটার কারণটা, সেটার আনসারটা হলো যে এখানে দেখেন, যখন আমরা একই লাইন বরাবর হোল হোল দিয়ে থাকি, একই লাইন বরাবর হোল দিলে সেক্ষেত্রে ইফেক্টিভ এরিয়াটা বেশি পাওয়া যায়। ইফেক্টিভ এরিয়াটা বেশি পাওয়া মানে তার স্ট্রেংথটাও বেশি। তো আপনি ডিজাইনার হিসেবে আপনার তো চিন্তা করতে হবে, আপনি যে টেনশন মেম্বারটা দিতেছেন এটার স্ট্রেংথ কিভাবে বেশি রাখা যায়। স্ট্রেংথ বেশি রাখলে কি সেটা আপনার কস্ট ইফেক্টিভ হবে, কস্টটা কমাই দিবে। তো এই কারণে যদি জোড় সংখ্যক হয়, জোড় সংখ্যক ক্ষেত্রে সাধারণত এরকম স্ট্যাগার্ড দেওয়া হয় না। তবে এখানে দেখেন, এখানে আবার জোড় সংখ্যক আছে কিন্তু সেটা স্ট্যাগার্ড আকারে আছে। এটা মেইনলি আপনাদেরকে আর কি জাস্ট একটা এক্সাম্পল সেট করার জন্য দেওয়া। তাছাড়া প্র্যাকটিক্যালি কোনো সময় এরকম জোড় সংখ্যক হোল থাকলে সেটা এরকম আপনারা স্ট্যাগার্ড দেখতে পাবেন না। তবে আরেকটা জিনিস, জোড় সংখ্যকের ক্ষেত্রে আরেকটা জিনিস থাকে, সেটা হলো স্ট্যাগার্ড ঠিক না কিন্তু একবারে ডাইরেক্ট এরকম যে একবারে সোজাসুজি ভাবে আছে এরকম না। সেটা ধরেন 4টা বোল্ট আছে, এখন 4টা থাকলে আমরা তো বলতেছি যদি সোজাসুজি হয় তাহলে তো এরকম 4টা হইতে পারে। জি স্যার, হ্যাঁ, এরকম হইতে পারে। জি স্যার, দুই মাথায় দুইটা স্যার, দুইটা হ্যাঁ, দুইটা থাকে। এরকম এরকম হইতে পারে। আবার কি হইতে পারে, আবার ডায়মন্ড শেপের হইতে পারে। ডায়মন্ড শেপের হলে কিরকম, যে এখানে একটা আর এইখানে একটা, বুঝতে পারছেন? এরকম হইতে পারে। তো এরকম ধরেন যদি এরকম ডায়মন্ড শেপের হয়, যে এরকম 4টা 4টা বোল্ট এরকম দুইটা একই লাইনে আছে আর দুইটা আলাদা আলাদা আছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে জাস্ট যেই দুইটা একই লাইনে আছে এই বরাবর এ এন বের করে দিলেই আনা। কারণ এই সেই ক্ষেত্রে ফেইলিয়ারটা মেইনলি তিন ভাবে হইতে পারে। একটা এই লাইন বরাবর হইতে পারে, একটা এই লাইন বরাবর হইতে পারে, আর একটা হইতে পারে এইখান থেকে এইখানে গিয়ে এরকম। তো সেই ক্ষেত্রে আপনাদের শুধুমাত্র এই ইফেক্টিভ এরিয়াটা এই লাইন বরাবর যেহেতু দুইটা হোল আছে, সেই ক্ষেত্রে আপনারা এই লাইন বরাবর যেটা আছে এই বরাবর আপনারা ওই এন বের করে দিলেই হবে। এই কারণ স্যার এই মাঝখানে বরাবর তো ছিড়বে স্যার, যেহেতু এদিকে হ্যাঁ হ্যাঁ, দুইটা হল আছে। মাঝখানে বরাবরই ছিড়বে, যেখানে দুইটা বুঝতে পারছি। হোল থাকার কারণে এই বরাবরই ছিড়বে। এখন মনে হইতে পারে যে এইখান থেকে এসে এই বরাবরও তো ছিড়তে পারতো, এখন এই বরাবর কেন পারে স্যার, ছিড়ে না? কিন্তু এটা মনে হয় একটু কম আর কি, মানে হ্যাঁ, এটা সম্ভাবনা কম। কম হবে যেহেতু এই স্ট্যাগার্ডের কথা যদি চিন্তা করেন, দেখেন এই জি স্যার। স্ট্যাগার্ডটা একদম আপনার একদম এজে অবস্থান করতেছে, একবারে সাইডে অবস্থান করতেছে, এখান থেকে সিধার প্রবণতাটা বেশি। কিন্তু এরকম যদি ডায়মন্ড শেপে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হোল যেটা থাকে এটা একদম প্লেটের মাঝখান বরাবর থাকে। তো মাঝখানে থাকলে এর এই পাশের উইডথ আর এই পাশের উইডথ, দুই পাশের উইডথে মোটামুটি বেশ ভালো রকম একটা উইডথ থাকে। তো সেই ক্ষেত্রে এখান থেকে আর কি ছিঁড়ে না, ছিঁড়লে আপনার এই যে একদম দুইটা একই লাইন বরাবর যে আছে এখানে উইডথটা কম, এই বরাবরই ছিঁড়ার প্রবণতাটা বেশি থাকে।
তাহলে এন কিভাবে বের করতে হবে সেই জিনিসটা আমরা দেখলাম। এখন এই জিনিসগুলো আমি বারবার বলতেছি, এগুলো আপনার পরীক্ষায় আসার জন্য না, এগুলো আপনার যদি প্রফেশনালি কাজ করতে চান, প্রফেশনালি ডিজাইন করতে চান, সেই জন্য। পরীক্ষায় আসার জন্য এরকম স্ট্যাকার থাকবে না, পরীক্ষায় আসলে এরকম এরকম একই সিরিয়ালে বা একই ফিল্ডার প্লাইনে থাকবে, এরকম জিনিসই আসবে। তো সেখান থেকে আমরা এ এন বের করা শিখলাম। এ ই যদি বের করতে হয় তাহলে এ এন এর সাথে ইউ গুণ করতে হয়। ইউ এর আসলে অনেকগুলো ফর্মুলা আছে, তবে আমরা জেনারেল জাস্ট এই ফর্মুলাটা ইউজ করব। ইউ ইকুয়াল টু 1 মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এল। ইউ এর ফর্মুলা অনেকগুলো যেটা আছে সেটা আপনারা প্রফেশনাল লাইফে ইউজ করার জন্য এই যে এরকম একটা চার্ট আছে, এআইএসসি এর একটা টেবিল আছে। এই টেবিলে বিভিন্ন সেকশনের কারণে, যেমন আই সেকশন আমরা শিখে আসছি, আই সেকশনের ইউ বের করার জন্য এরকম 3টা ফর্মুলা আছে। একটা হলো বিভিন্ন, এখানে বলে দেয় যে কখন ইউ ইকুয়াল টু 1 হবে, কখন ইউ ইকুয়াল টু 1 বাই এক্স বার ডিভাইডেড বাই এল হবে, আবার কখন ইউ ইকুয়াল টু 1 হবে। এই যে বিভিন্ন ক্রাইটেরিয়া এখানে প্রশ্নে বলা থাকে যে কোন সেকশনের ক্ষেত্রে কখন ইউ ইকুয়াল টু কোন সূত্রটা ইউজ করতে হবে। তো এরকম চার্ট আসলে অনেক, এখানে আমি তো জাস্ট 3 পেজ দেখাইছি, আসলে এটা 3 পেজ না, এখানে প্রায় 8 থেকে 10 পেজের এরকম টেবিল আছে। এই টেবিলে কোন কোন সেকশনের জন্য কখন ইউ এর কোন ফর্মুলাটা ইউজ করতে হবে সেটা লেখা আছে। কিন্তু আমাদের পরীক্ষার জন্য তো আসলে ওই 10 পেজের একটা টেবিল মনে রাখাও সম্ভব না, এটা পরীক্ষার প্রশ্নে প্রোভাইড করাও সম্ভব না। এই জন্য আমরা জেনারেল একটা ফর্মুলা ইউজ করব, সেটা সব সেকশনের জন্যই কাজে লাগে, সব সব সেকশনের জন্য এটা ইউজ করা যাবে। সেটা হলো ইউ ইকুয়াল টু 1 মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এল। এই এক্স বার যেটা সেটা পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে, আর এলটা হলো আমাদের লেন্থ, আমাদের যে বোল্ট যে লাইন বরাবর আছে সেই বোল্ট লাইনের লেন্থ। এটা একটা এক্সাম্পল করে, এক্সাম্পল করলে সহজেই বুঝতে পারবেন। দেখেন আমাদের প্রথম এক্সাম্পল যেটা আছে, খুব ভালো করে খেয়াল করবেন, এটা একটা ইম্পর্ট্যান্ট এক্সাম্পল এবং খুবই সিম্পল সহজ একটা এক্সাম্পল। আমাদের এখানে একটা আই সেকশন আছে, আই সেকশনের এখানে একটা বোল্ট লাগানো আছে, এখানে একটা বোল্ট লাগানো আছে, এখানেও বোল্ট লাগানো আছে, এখানেও একটা বোল্ট লাগানো আছে, এরকম 4টা বোল্ট লাগানো আছে। আর এটারই জাস্ট প্ল্যান ভিউ উপর থেকে যদি আমি দেখি, তাহলে উপর থেকে কিভাবে দেখবো, প্ল্যান ভিউটা এখানে দেখানো আছে। উপর থেকে যদি দেখি তাহলে মনে করেন এই বোল্ট, এই সারিতে যে বোল্টটা আছে সেই বোল্টগুলো হলো এইগুলা, আর এই সারিতে যে বোল্টগুলো আছে সেগুলো মনে করেন এইগুলা। এটা জাস্ট একটা প্ল্যান ভিউ আকারে আছে। আমাদের বলতেছে এই আই সেকশনটা 30 কিপ ডেড লোড নিতেছে এবং 90 কিপ লাইভ লোড নিতেছে, এই পরিমাণ লোড টেনসাইল লোড সে নিতেছে। এখন আমাদের এই যে আই সেকশনটার পরে, এই আই সেকশনটা যে আমরা টেনশন মেম্বার হিসাবে ইউজ করতেছি, এই সেকশনটা টেনসাইল স্ট্রেংথ কত, সেই টেনসাইল স্ট্রেংথটা আমাদের বের করতে হবে। তো প্রাথমিকভাবে আমরা বলছি আমরা 2টা ক্রাইটেরিয়া ফলো করব, একটা হলো ইল্ডিং স্ট্রেংথ আর একটা হলো রাপচার স্ট্রেংথ। তো আমরা একে একে প্রথমে শুরু করি। দেখেন প্রথমে আমাদের প্রথম কাজ কি, আমাদের টোটাল কি পরিমাণ টেনশন লোড আছে, কি পরিমাণ টেনসাইল লোড আছে, সেই টেনসাইল লোডটা আমাদেরকে বের করে নেই। তো এখানে আমাদের আছে ডেড লোড আছে 30 কিপ, লাইভ লোড আছে 90 কিপ। তাহলে আচ্ছা, এখানে আমাদের সব জায়গাতে 2টা মেথডে করা আছে, একটা এলআরএফডি মেথডে করা আছে আর এএসডি মেথডে করা আছে। তো আমরা আর কি এখন বর্তমানে এই এলআরএফডি মেথডটা ইউজ করা হয়, এএসডিটা আমরা প্র্যাকটিস করতেছি না। যদিও প্রসিডিউর হুবহু সেম, জাস্ট এখানে ফ্যাক্টর গুণ করা হয়, এখানে ফ্যাক্টর গুণ করা হয় না। এর বাইরে আসলে এই টেনশন মেম্বারের ক্ষেত্রে এলআরএফডি আর এএসডি এর মধ্যে খুব পার্থক্য নাই। তো জাস্ট আমরা ফার্স্টে কি করব, ফার্স্টে দেখেন আমাদের লোড যেগুলো আছে লোডগুলোকে আমরা যোগ করে নিলাম। লোড ধরেন আমরা পাইলাম তাহলে কত, 1 ইন্টু 1.2 ইন্টু ডেড লোড 1.6 ইন্টু লাইভ লোড করে পাইলাম 180 কিপ লোড পাইলাম। এখন আমাদের এই সেকশনটা, এটা W8 ইন্টু 21 একটা সেকশন, এটা প্রশ্নে ধরেন বলা আছে, এটা এখানে ধরে নিয়েছে আমরা, এরকম একটা প্রশ্নে বলা থাকবে, এখানে ক্যান্সারের মধ্যে বলা আছে যে এই আই সেকশনটা হলো W8 ইন্টু 21 সেকশন। তাহলে প্রথম কাজ দেখেন এখানে এই 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 শীটে আর কি অনেক হাবি যাবে, অনেক কিছুই লেখা আছে, এত কিছু পরীক্ষার জন্য লেখা লাগে না। প্রথম কাজ কি, প্রথম হলো আমাদের ইল্ডিং স্ট্রেংথ বের করতে হবে। ইল্ড স্ট্রেংথ বের করার ফর্মুলা কি, ইল্ড স্ট্রেংথ বের করার ফর্মুলাটা হলো জাস্ট Fy ইনটু Ag। ইল্ড স্ট্রেংথ বের করার ফর্মুলাটা হলো Fy ইনটু Ag। আচ্ছা এখানে মনে হয় ইল্ড স্ট্রেংথটা বের করা নাই। আচ্ছা হ্যাঁ, এখানে মিস্টেক করছে, এরা জাস্ট চার্ট থেকে ডাইরেক্ট বসাই দিছে। আচ্ছা এখানে দেখেন ইল্ড স্ট্রেংথ বের করার ফর্মুলা হলো Tn ইকুয়াল টু, আমরা দেখে আসছি কিছুক্ষণ আগে, Fy ইনটু Ag। Fy ইনটু Ag, এটা হলো আমাদের ইল্ড স্ট্রেংথ বের করার ফর্মুলা। এখন দেখেন আমাদের এইখানে অলরেডি বলাই আছে Fy টা কত হবে, সেটা বলা আছে ASTM A992 স্টিল। তাই ASTM A992 স্টিলের ক্ষেত্রে আমরা জানি Fy টা হবে 50 KSI। এখানে দেখেন A992 এর জন্য Fy টা হলো 50 KSI আর Fu টা হলো 65 KSI। আর এই
8 ইনটু 21 টেবিলের জন্য এজি এর ভ্যালুটা, এটা তো আপনারা টেবিল থেকেই পাবেন। কিভাবে পাবেন এটা অলরেডি আপনারা কলাম চ্যাপ্টারে দেখে আসছেন। এজি এর ভ্যালুটা হলো 6.16। তাহলে এখান থেকে যদি আমি এদের টেনসাইল স্ট্রেংথ বের করি, জাস্ট এফ ওয়াই আর এজি গুণ করে দিলে এনাফ। এফ ওয়াই এর ভ্যালুটা 50 আর এজি এর ভ্যালুটা হচ্ছে 6.16। তাহলে আমি টেনসাইল ইল্ডিং স্ট্রেংথ যেটা, সেই টেনসাইল ইল্ডিং স্ট্রেংথটা পেয়ে যাব। এটা 300 সামথিং আসবে। 6.16 ইনটু 50 যদি করা হয় তাহলে 300 সামথিং আসবে, 300 সামথিং কি আসবে। এরপরে কি করা হয়েছে, এটা তো স্যার 330 আসছে হ্যাঁ স্যার, হ্যাঁ 330.5। 330 কি পাশে। এখন তাহলে দেখেন, আমরা কলামে যখন পড়ছি, কলামে পি এন দ্বারা আমরা বলছিলাম নমিনাল স্ট্রেংথ, মানে এন দ্বারা আমরা মেইনলি বোঝাই নমিনাল। তো এখানেও টি এন যেটা, টি এন দ্বারা বোঝায় নমিনাল টেনসাইল স্ট্রেংথ। তো নমিনাল থেকে ডিজাইন যদি আমরা যেতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কি লাগে, একটা ফ্যাক্টর লাগে। তো সেই ফ্যাক্টরটা দিয়ে যদি আমরা গুণ করে দেই তাহলে আমরা এখানে জাস্ট ওই সেই ফাই টি দ্বারা একটা ফ্যাক্টর গুণ করা হয়েছে। এই ফ্যাক্টরটা মেইনলি টেনশনের ক্ষেত্রে 0.9ই গুণ করা হয়। তো 330 এর সাথে 0.9 গুণ করলে যেটা আসে, কি আসে দেখেন তো। স্যার 330 এর 0.9, হ্যাঁ গুণ করেন, মানে স্যার ফ্যাক্টরটা 297 আসে স্যার। 297 আসে। আচ্ছা আচ্ছা, তাহলে এরা 0.85 গুণ করেন তো। স্যার 280, 330 0.85। আচ্ছা 0.85 আসে, স্যার 280। 252 স্যার। 85 এ কি 252 আসে? জি স্যার, 330.9, 330 গুণন 0.5, 200, সরি 280 স্যার, সরি 280। হ্যাঁ 280। আচ্ছা, এখানে ফাইটা আমরা কলামের ক্ষেত্রে 5.85 ইউজ করছিলাম। আচ্ছা এখানেও ফাইটা 0.85 ইউজ করা হয়েছে। 0.9 আর কি শুধুমাত্র ফ্লেক্স আর মেম্বারের ক্ষেত্রে ইউজ করা হয়েছে। আচ্ছা সমস্যা নাই। তাহলে দেখেন এখানে আমরা প্রথমে ইল্ড স্ট্রেংথ বের করে নিব। ইল্ড স্ট্রেংথ টিএন ইকুয়াল টু এফওয়াই এজি, এফওয়াই এজি জাস্ট এফওয়াই 50, এজি 6.16 টেবিল থেকে পাইছি। এখান থেকে ধরেন 330 কি পাইছি আমি, নমিনাল টেনসাইল স্ট্রেংথ। তাহলে এখান থেকে ডিজাইন টেনসাইল স্ট্রেংথ কত হবে, এটার সাথে ফাই গুণ করব। ফাই এর ভ্যালুটা 0.85 গুণ করলে আপনার 280 বা সামথিং যেটা আসে সেটাই লিখবেন। এখানে যেটা আসে সেটা দরকার নাই, যেটা আসে সেটাই লিখবেন। ধরেন সাপোজ যদি 280 কি পাশে, তাহলে আপনার লোড কত ছিল। লোড দেখেন, আমরা এলআরএফডি তে টোটাল লোড হিসাব করে আসছি 1.2 ইনটু ডেড লোড 1.6 ইনটু লাইভ লোড করে 180 কি। আর আমি এখানে টেনসাইল স্ট্রেংথ পাইলাম 280 কি। তার মানে কি, এটা আমার যে লোডের থেকে স্ট্রেংথটা বেশি আছে। তার মানে আমার যে আমরা যে প্লেটটা ইউজ করছি, যে টেনসাইল মেম্বারটা ইউজ করছি, এটা ঠিক আছে, ওকে আছে। তাহলে টেনসাইল ইল্ডিং চেক আমার হয়ে গেল। এবার কি করতে হবে, এবার আমার রাপচার চেক করতে হবে। তো রাপচার চেক করতে হলে আমার কি কি লাগবে, রাপচারের ফর্মুলাটাতে আমরা জানি ইউ লাগবে, এ এন লাগবে, ইউ আর এ এন লাগবে, আর সে লাস্টে গিয়ে আমাদের এফ ইউটা লাগবে। তো আমরা ফার্স্টে ইউ বের করে নিছি। ইউ এর ফর্মুলাটা বললাম 1 মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এল। এখানে এক্স বারটা ডাইরেক্ট টেবিল থেকে পাবেন, টেবিল দেওয়া থাকবে, টেবিল থেকে আপনারা এক্স বার পেয়ে যাবেন। আর এলটা কি জিনিস, এলটা হলো আমাদের যত লেন্থ বরাবর এই আমাদের যে বোল্টিংটা থাকবে সেই লেন্থটাকে বলা হয় এল। এখানে যদি খেয়াল করেন, এই এল এর ভ্যালুটা আপনারা সবসময় প্ল্যান থেকে পাবেন। এল এর ভ্যালুটা আমাদের এই ক্রস সেকশন থেকে পাওয়া যাবে না, প্ল্যান থেকে পাওয়া যাবে। এখানে দেখেন লেন্থ আপনার এইখান থেকে বোল্টিং শুরু হয়েছে, বোল্ট শেষ হয়েছে এইখান পর্যন্ত। তাহলে এখানে বলা আছে প্রত্যেকটা এক একটা বোল্ট থেকে আরেকটা বোল্টের ডিসটেন্স হলো 3 ইঞ্চি। তাহলে এখানে টোটাল ডিসটেন্স এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে টোটাল এইখান থেকে এই পর্যন্ত ডিসটেন্সটা হলো 9 9, ইঞ্চি। 10, 11 স্যার, তাহলে এটা কি? 11 না 9, 11 কেন হবে? স্যার এই যে দুই পাশে যে, ও না না, হাফ হাফ ওইটা করে। বাদ, ওইটা বাদ, ওইটুকু বাদ, শুধু বোল্ট কতটুকু আছে সেটুকু, দুই পাশেরটা বাদ। শুধু তাহলে হোলগুলো নিব স্যার। হ্যাঁ শুধুমাত্র মানে ওই হোলের ভিতরের ডিসটেন্স কতটুকু সেটুকু। আচ্ছা আচ্ছা। তাহলে দেখেন এখানে জাস্ট এদের ভ্যালুটা 9 বসানো হয়েছে, সেখান থেকে ইউ এর আমরা একটা ভ্যালু পাইছি 0.0908। আর এ এন এর ভ্যালু বের করার সময় কি করতে হবে, এজি মাইনাস আমাদের ওই হোলের পরিমাণটা বাদ দিতে হবে। তো এখানে এজিটা তো ডাইরেক্ট আমরা টেবিল থেকেই পাইছি। আর এখানে 4 কেন ইউজ করছি, কারণ এখানে আমাদের হোল ছিল কয়টা, 4টা হোল ছিল। এই যে দেখেন 1 2 3 4, 4টা হোল ছিল, এই জন্য 4 ইউজ করছি। আর ডিএইচ মানে হলো হোল ডায়ামিটার। হোল ডায়ামিটার এটা প্রশ্নই দেওয়া থাকবে, হোল ডায়ামিটার এখানে প্রশ্নই দেওয়া থাকবে। এখানে তো 13/16 হোল ডায়ামিটার বলা আছে। আচ্ছা হোল ডায়ামিটারটা প্রশ্নে বলা আছে 3/4, যেখানে বলা আছে 3/4 ইঞ্চি ডায়া স্ট্যান্ডার্ড হোলস।
তার মানে এখানে DH যেটা DH-টা হলো হোল। এখানে ওরা কি করছে, এখানে 13/16 লিখছে, 13/16 হবে না, এটা হবে 3/4। 3/4 প্লাস 1/16 না, আমরা ইউজ করব 1/8। এই জিনিসগুলো আপনারা একটু মানে খাতায় কারেক্ট করে লিখবেন। 13/16 হবে না, এটা হবে 3/4, আর 1/16 যেটা সেটা হবে 1/8। আমরা স্যার লাস্টে আপনি একটু লিখে দেন এখানে, বড় আমরা ছবি তুলি। হ্যাঁ, এখানে তো লেখা মাউস দিয়ে লেখা ঝামেলা, আমি আপনাদের ওই স্টিলের মতো এই যেখানে যে মেথগুলো আছে সেগুলোর একটা হ্যান্ড সলিউশন দিয়ে দিব, সমস্যা নেই, স্টিলে যেভাবে দিই সেরকম হ্যান্ড সলিউশন দিয়ে দিই। তাহলে এখানে জাস্ট 3/4 হোল্ডের ডায়ামিটার, আর 1/8 যেটা সেটা হলো আমাদের জাস্ট একটু ফাঁকা জায়গা রাখতে হয় সেজন্য রাখতে হয়। আর 0.4 যেটা সেটা হলো আমাদের এই যে সেকশন আই সেকশনটা থিকনেস এই সেটা আমরা কোথা থেকে পাবো, সেটা আমরা টেবিল থেকে পাবো, এই AIC যে টেবিল সে টেবিল থেকে পাবো। এখন থিকনেস তো আমরা ওয়েবেরও পাবো প্লেনজেরও পাবো, কিন্তু আমার দেখেন আমাদের বোল্টটা লাগানো আছে কার সাথে, বোল্টটা লাগানো আছে ফ্লেঞ্জের সাথে, তাই থিকনেসটা এখানে TF মানে ফ্লেঞ্জের থিকনেস যেটা, সেই ফ্লেঞ্জের থিকনেসটা এখানে ইউজ করা হয়েছে। আচ্ছা আমি আপনাদের থেকে 2 মিনিট টাইম নিয়ে নিচ্ছি, হ্যাঁ আপনাদের তো 8:30 পর্যন্ত আমার ক্লাস, আমি জাস্ট 2 মিনিট লাগবে এটা বুঝাইতে। তাহলে দেখেন এখানে আমাদের জাস্ট আমাদের এই যে সেকশনটা, সেই সেকশনটা ফ্লেঞ্জের সাথে যেহেতু বোল্ট লাগানো আছে, ফ্লেঞ্জের সেকশনটা আমরা নিয়ে নিলাম 0.4 ইঞ্চি, এখানে বসাই দিলাম। এখানে বসাই দিলে আমরা এখান থেকে মোটামুটি এটা তো না, হ্যাঁ এটা এখানে বসাই দিলাম, জাস্ট ভ্যালুগুলো বসাই দিলে আমরা AN পাইলাম 4.76 ইঞ্চি। এখন AN থেকে যখন AE বের করব, AE এর ফর্মুলা হলো U ইনটু AN। U এর ভ্যালুটা পাইছি 0.908, আর AN এর ভ্যালুটা পাইলাম 4.76, জাস্ট এটা গুণ করলাম, গুণ করলে AE পাইছি। এখন AE পাওয়ার পরে আমাদের এই জিনিসটা লাগবে না, এখানে রেশিও যে সেক দিছে রেশিও সেক লাগবে না। AE পাওয়ার পরে আমরা ডাইরেক্ট রাপচার স্ট্রেংথ বের করে ফেলবো। রাপচার স্ট্রেংথের ফর্মুলা হলো FU ইনটু AE। FU-টা হলো আলটিমেট স্ট্রেংথ, আলটিমেট স্ট্রেংথটা আমরা ওই 992 এর জন্য আমরা লিখে দিয়েছিলাম আপনার ক্লাসে। FY-টা হলো 50 KSI, আর FU-টা হলো 65 KSI, 65 KSI। তো জাস্ট এখানে ফর্মুলাটার ভ্যালু বসাই দিলাম, FU এর ভ্যালু বসাই দিলাম 65 KSI, আর AN এর ভ্যালুটা জাস্ট যেখান থেকে যেটা পাইছি সেটা বসাই দিলাম। বসাইলে আমি এখানে রাপচার স্ট্রেংথ পাইতেছি 281 কে। এটা কি, এটা হলো নমিনাল স্ট্রেংথ। তো নমিনাল স্ট্রেংথ থেকে ডিজাইন স্ট্রেংথ পাইতে হলে সেম আমাদের এখানে একটা ফাই গুণ করতে হবে। তো এই রাপচার স্ট্রেংথের ক্ষেত্রে ফাই এর ভ্যালুটা হলো 0.75। আমরা যখন ইল্ডিং স্ট্রেংথ বের করছি তখন 0.85, এবং রাপচার স্ট্রেংথের ক্ষেত্রে 0.75। তো ফাইটা গুণ করলে আমাদের আলটিমেটলি ডিজাইন স্ট্রেংথ আছে 211 কি। কিন্তু আমাদের আগে টোটাল লোড দেখেন ছিল LRFD তে টোটাল লোড ছিল 180 কি, আর আমাদের স্ট্রেংথ আছে 211 কি। তার মানে কি এই ক্ষেত্রে আমাদের যে সেকশনটা আছে সেই সেকশনটা আমাদের টেনসাইল স্ট্রেংথ বা টেনসাইল যে লোডটা আছে সেই টেনসাইল লোডটা সে ক্যারি করতে পারবে। আমাদের যে সেকশনটা এখানে আছে সেই সেকশনটা ওকে আছে। সো এই পর্যন্তই আমাদের জাস্ট সেক, আমাদের মেইনলি টেনসাইল স্ট্রেংথ চেক করতে বলে, জাস্ট আমাদের দুইটা সেক এখানে দেখালেই এনাফ, একটা হলো ইল্ডিং সেক আর একটা রাপচার সেক। প্রবলেমটা খুবই ছোট, খুবই সহজ, এখানে অনেক কিছু লেখা আছে এই জন্য আর কি 2 পেজে চলে গেছে। তাছাড়া জাস্ট ইল্ডিং তো এক লাইনে এখানে FYAG, আর রাপচারের ক্ষেত্রে জাস্ট ইউ বের করে নেবেন, AN বের করে নেবেন, তারপরে 2 লাইনে জাস্ট রাপচার স্ট্রেংথ বের হয়ে যায়। তো এই প্রবলেমটা কি মোটামুটি বুঝতে পারছেন? জি স্যার। স্যার স্যার বুঝতে পারছি স্যার, এটা কি স্যার ভিডিও করা হয়েছিল ক্লাসটা কি স্যার? হ্যাঁ এটা রেকর্ড করছি আমি, রেকর্ডটা ওই যে ইউটিউবে আপলোড করে লিংক দিয়ে দিব। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর আপনাদের নেক্সট ক্লাসে ফ্রাইডেতে সবাই আসবেন। ফ্রাইডেতে আমরা মেইনলি ব্লক শেয়ারটা শিখে নিব, আর এক্সাম্পল এখানে 2 আর 3 যেটা আছে এগুলো খুবই সহজ, এগুলো শিখে ফেলবো। এগুলো স্যার আমাদের মনে হয় এই ফ্রাইডে মানে লাস্ট ক্লাস সম্ভবত। হ্যাঁ এই ফ্রাইডেতে কেউ মিস দেন না, এই ফ্রাইডেতে অ্যাটলিস্ট সবাই আসার চেষ্টা করেন। স্যার একটু স্যার দাগা দিয়েন স্যার।